আনিসের বিশ্রী রকম ছোঁয়ায় গা ঘিন ঘিন করে উঠল প্রিহুলার। ভয়ে ভিতরটা সেধিয়ে গেল। ছাড়ানোর জন্যে আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে। কালকে রাতে বাবা বাড়ি ফেরেনি। সেই ভোরে তার খোঁজে ভাইকে নিয়ে বেরিয়েছে মা। ফাঁকা বাড়িতে যদি কোনো সর্বনাশ ঘটায় আনিস, অজানা আশঙ্কায় কণ্ঠস্থল শুকিয়ে আসলো প্রিহুলার। কাঠিন্য গলায় বলল আনিস, ভাই, ডাকস কেন? ওই দিন আমাদের বিয়েটা হইলে আজ তো জামাই থাকতাম তোর। ব্যর্থ প্রিহুলার বিনতির স্বর। একটা বার ছুটে পালাবার পথটুকু পেলেই হয়। বাড়ির সদর দরজায় বারংবার চোখ বুলিয়ে যাচ্ছে কিশোরী। যদি এই পথে কারো দেখা মেলে এই আশায়। আনিসের বিদঘুটে হাসি কর্ণকুহরে বজ্রের মতো আঘাত করল। সর্বাঙ্গ ভয়ে কাঁপুনি ধরেছে প্রিহুলার। আনিসের শক্তপোক্ত হস্তে নিজের পেরোবো হাতখানা দুমড়ে মুচড়ে যাওয়ার উপক্রম। এদিক সেদিক কি দেখোস? তোর জামাই তো আসবো না রে পুহু। আজকের পর থেকে সেই তোর মুখও দর্শন করব না। চিরজীবনের জন্যই তুই আমার হবে। নিজের স্বপ্ন এত সহজে ভাঙতে দেয় না আনিস। আনিসের কথা শুনে কলিজা ধক করে ওঠে প্রিহুলার। কথায় কেমন ভয়ানক রহস্যের আভাস। ঝাপসা চোখে ঘোলাটে আনিসের মুখপানে নির্বাক তাকিয়ে আছে প্রিহুলা। চোয়াল শক্ত করে বলল আনিস, সেদিন তো ভরা মজলিসে তোর জামাই বলল বাইল্লা বিয়া নাকি অপরাধ। অহন অপরাধ নাই? তোর জামাইর পরের বোর ভাগাইয়া নিয়া ভালোই সংসার পাততেছে। বিয়ার আসর থেকে ফিরা দিছে আমারে। এটা কি চাইরটাখানে কথা বল? ভরা মজলিসে অপমান হইছি আমি। গ্রামের মানুষ এখন কথা শুনাইতেছে, সারে না আমারে। আর তাছাড়া দায় তোর। তোর জামাই একবার লাগাল পাইলে আমিও আইনের আশ্রয় নিব। অন্যায় তারও হইছে। কান্নারত প্রিহুলার কণ্ঠস্বর ভেঙে আসে। আনিসের মতলবটুকু বুঝতে বাকি নেই। বীভৎস ভয় ক্রমেই গিলে নিচ্ছে তাকে। চোখ উপচে জল গড়িয়ে কপাল ভেজায় প্রিহুলার। বাম হাতে চোখের জলটুকু মুছে নিয়ে সহসা কিশোরী রণমূর্তি ধারণ করে বলে, হাত ছাড়েন আনিস ভাই, নয়তো খুব খারাপ হইব। অন্যায় কইরা পার পাইবেন না আপনি। গোটা গ্রাম কিন্তু ছাইরা কথা বলবো না। প্রিহুলার তেজস্বী কথা শুনে রাগত্ব আনিস হাত মুচড়ে ধরল। চোখ বুজে আর্তনাদ করে উঠল ছোট্ট প্রিহুলা। পরক্ষণে বাম হাতটাও চেপে ধরে বলল আনিস, তোর গলায় আর গায়ে কত জোর আছে আজকে আমি দেখব। কথাগুলো বলতে বলতে প্রিহুলাকে টেনে হিঁচড়ে পুকুর পাড় থেকে নিয়ে আসলো আনিস। আচমকা পেছন থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, ত্রিহুলাকে ছেড়ে দিন। গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠস্বর অনুসরণ করে আনিস প্রিহুলা দুজনেই পেছন ফিরে তাকালো। দুহাত প্যান্টের পকেটে পুরে স্থির দাঁড়িয়ে আছে হিয়ন। গায়ে কালো রঙা লেদারের জ্যাকেট, চশমা গলিয়ে তার দৃঢ় দৃষ্টি স্পষ্ট। মুহূর্তেই সমস্ত ভয় উবে গেল প্রিহুলার। খানিকক্ষণ আগেও যে পুরো ধরনী অন্ধকার হয়ে গিয়েছিল তার, চোখের পলক ফেলতে ভুলে গেল আনি। এই সাত সকালে হিয়নকে এখানে বোধহয় আশা করেনি। হাতের বাঁধন কিছুটা আলগা হতেই এক ঝটকায় হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে হিয়নের বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ল প্রিহুলা। টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে গেল হিয়নের পা দুটো। এক হাতে আগলে নিল কিশোরীকে। ভয়ে এখনো মৃদু কাঁপছে প্রিহুলার গা। সম্বিত ফিরতেই রাগত্ব স্বরে প্রিহুলাকে বলে আনিস, দৌড়াইলেই পার পাবি তুই। কঠিন চোখে মুখে জবাব দেয় হিয়ন, ও দৌড়াচ্ছে না তো, এখানেই দাঁড়িয়ে আছে, এই যে ঠিক আপনার সম্মুখে। কথাখান তো ভালোই জানোস দেখতেছি। পরের বর নিয়া ফুর্তি আসোস। নেশাগ্রস্ত অবস্থায় মানুষ উল্টাপাল্টা কথা বলবে, এটাই স্বাভাবিক। পরের বউ কেন হবে? কবুল বলে কাবিননামায় সিগনেচার করে বিয়ে করেছি, পুরো গ্রাম সাক্ষী। বরং আপনি পরের বউয়ের ওপর বিশ্রী নজর দিচ্ছেন, যা ভয়ানক অন্যায় আর পাপ। মুখ সামলাইয়া কথা কও মিয়া। এমন হাল করব কল্পনাও করতে পারবা না। চিনো না আমারে তুমি? অধরষ্টে ঈষৎ হাসি নিয়ে বলে হিয়ন, আপনাকে তো সেদিনই চিনতে পেরেছি, যেদিন আপনি বড় বেশে 14 বছরের একটা মেয়েকে বিয়ে করতে এসেছিলেন। লজ্জা করলো না?
হিয়নের কথা রাগ নিয়ন্ত্রণাধীন করে দিচ্ছে আনিসের। ফোঁসফোঁস করে বলল সে। বাড়াবাড়ি ভালো না কিন্তু। অপরাধকার অহন তুমি বিয়ে করছো, ওইটাই আইনত অপরাধ না? অপরাধ পুরো গ্রামবাসীর, আমার না। বরং তাদের ভুলের কর্মফল আমায় ভোগ করতে হচ্ছে। তোমার জন্য সেদিন বিয়েটা হয় নাই। মাঝে দিয়া যদি ঝগড়া না দিত তাইলে গ্রামবাসী তো জোরপূর্বক পিলহালারে তোমারে ঘাড়ে তুললে দিত না। তোমারই কর্মফল এটা। এখন প্রিহুলা আমার বউ, এটাই সত্য আর এটাই বাস্তব। আপনার নোংরা দৃষ্টি নিয়ে ফিরে যান এখান থেকে। ভালো ব্যবহারকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। শান্ত প্রকৃতি প্রলয়ঙ্কারী ঝড়ের রূপ নিতে কিন্তু ক্ষণিকের সময়ের ব্যাপার মাত্র। গায়ের শার্ট ঝেড়ে নিয়ে চোখ মুখ বিশ্রী রকম কুঁচকে বলল আনিস। আমিও দেখব কি করে টিকে এই সংসার। কথাটুকু বলেই প্রস্থান করলো আনিস। প্রিহুলা এখনো হিয়নের পাঝরে ঘাপটি মেরে আছে। লোকটার প্রতিবাদী কথাগুলো অজানা এক ভালো লাগার পরশ দিচ্ছিল যেন। কুয়াশা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। নরম পেলবো রৌদ্র ঠাঁই নিচ্ছে ধরিত্রীর মাটিতে। রোদের আলোয় ঘাসের শিওরে থাকা শিশির বিন্দুগুলো চলচল করছে মুক্তোর মতো। প্রিহুলাকে সোজা করে দাঁড় করালো হিয়ন। গা বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। প্রিহুলা ড্যাব ড্যাব দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সম্মুখে থাকা নিশ্চুপ পুরুষের পানে। নিজের গায়ের জ্যাকেট খুলে আলতো করে প্রিহুলার গায়ে জড়িয়ে দিল হিয়ন। কথা বলতে পারল না প্রিহুলা। জ্যাকেট থেকে হিয়নের গায়ের পারফিউমের সুবাসে কোনো এক মোহ জালে আটকে রইল। এক মুহূর্তের জন্যে মনে হলো ভোরের স্বপ্ন এটা। তবে দুঃস্বপ্ন নাকি সুস্বপ্ন বুঝতে পারল না ছোট্ট কিশোরী। দৃষ্টি সরিয়ে পুকুরের স্বচ্ছ জলে রাখল হিয়ন। অভিমান রাগ ভেতরে পাহাড় সম আকার ধারণ করেছে। তার আসতে যদি আরেকটু দেরি হতো তবে সময়টা অন্যরকম বিভৎস হয়ে যেত আজ। হিয়নের খোঁচা খোঁচা গাল ভর্তি দাড়ির দিকে তাকিয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল প্রিহুলা। জামাই, আপনি কি সত্যিই আমার সামনে দাঁড়াইয়াছেন? প্রিহুলার বোকা কথা শুনে কোনো রকম উত্তর দিল না হিয়ন। কয়েক পা ফেলে এগিয়ে গেল শানবাঁধা পুকুর ঘাটে। তড়িঘড়ি করে দৌড়ে আসার সময় জুতো কাদায় মেখে একাকার হয়ে আছে। প্যান্ট ফোল্ড করে জুতো সমেত পা সবুজাবু জলে ডুবিয়ে দিল হিয়ন। প্রিহুলা দ্রুত পেছনে এসে পড়ল। জামাই, আপনি কি রাগ করছেন? কথা বলবেন না আমার সাথে? হিয়নের কাজে বাদ সাধল প্রিহুলা। হাত ধরে এক প্রকার টেনে দাঁড় করালো দৃঢ়কায় পুরুষকে। টাল সামলাতে বেশ হিমশিম খেল হিয়ন। কপালে ঈষৎ রাগের ভাঁজ ফেলে বলল। ছেলে মানুষই শুরু করছো কেন? তোমাকে একেবারে গ্রামে রেখে যাব আমি। খুব শখ গ্রামে চলে আসার, তাই না? এখন তো মনে হচ্ছে আনিসের সঙ্গে বিয়ে হলেই ঢের ভালো হতো। আজীবনের জন্য গ্রামে থাকতে পারতে, তাই না? কপাল কুঞ্চিত করে বলল প্রিহুলা। ইস, এই চরিত্রহীন আনিসরে কে বিয়া করতো শুনি? আপনি কি আমারে নিতে আসেন নাই? প্রিহুলার হাতের দিকে দৃষ্টি থমকে যেতেই রাগ মাথাচাড়া দিল হিয়নের। হলদে বর্ণের হাতে কালশিটে দাগ পড়ে গেছে। প্রচণ্ড রাগটা গিলে নিল হিয়ন। এই অবুঝ মেয়ের প্রতি রাগ দেখানোর কোনো মানে হয় না। চট করে এগিয়ে এসে প্রিহুলাকে কোলে তুলে নিল হিয়ন। বিস্ময়ে কিছু বলতে পারল না প্রিহুলা। সদর দরজার দিকে যেতে যেতে বলল হিয়ন। বিয়ে হয়ে গেলে আটকানোর সাধ্য তোমার থাকতো না। বিয়ের পর যখন দেখতে এই আনিসই তোমার বর, তখন এসব ভয়ে টয়ে কোনো লাভ হতো না। সব স্কুলে ভর্তি হয়েছো, তবে বায়না ধরে জোরপূর্বক কেন চলে আসলে গ্রামে? অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসোনি তো? তুমি অবুঝ, নাকি তোমাকে বুঝাতে গিয়ে আমি অবুঝ হয়ে যাই? বুঝি না। প্রিহুলার কিছু বলার পূর্বেই রেনু বেগম আর প্রিহাল প্রবেশ করলো বাড়িতে। প্রিহুলা অপ্রতিভ হলো। লজ্জায় দৃষ্টি লুকানোর মতো ফাঁকফোকর খুঁজছিল সে। মৃদু শব্দে হিয়নের কানের পাশে বলল, তাকে কোল থেকে নামিয়ে দেওয়ার জন্য। কথা তোয়াক্কা করল না হিয়ন। ঠাই কোলে নিয়েই দাঁড়িয়ে রইল সে। রেনু বেগমের উদ্দেশ্যে সালাম দিয়ে বলল, প্রিহুলাকে নিতে এসেছি। আপাতত দাদুর বাসায় যাচ্ছি, কালকে ঢাকায় চলে যাব। প্রিহাল হা হয়ে তাকিয়ে আছে সম্মুখে। রেনু বেগম কিছু সময়ের জন্যে থমকে রইলেন। তবে মেয়ের জামাইকে দেখে মন শান্ত হয়েছে তার।
তবে মেয়ের জামাইকে দেখে মন শান্ত হয়েছে তার। অতিরিক্ত এই দুশ্চিন্তাটা দূর হলো। হিয়নকে ঘরে যাওয়ার জন্যে বললেন রেনু বেগম। সম্মুখের পরিস্থিতি দেখে বেশি চোরাচুরি করলেন না। পরবর্তীতে আসবে জানিয়ে হেঁটে দ্বার খুলে বেরিয়ে গেল হিয়ন। প্রিহুলা কাঠের ন্যায় শক্ত হয়ে আছে। লাজ বুঝি আজ সমগ্র গ্রাস করে নিয়েছে তার। হিয়নের কুপকাত অবস্থা এবার বেশ ভালো করেই বুঝতে পারছে সে। প্রিহুলা তো নানাভাবে ইচ্ছেকৃত কত কথাই বলেছে হিয়নের পরিবারের সম্মুখে। লোকটা নিশ্চয়ই এরকম অপ্রতিভ অবস্থায় পড়েছিল। আঁকাবাঁকা মাটির মেঠো পথ পেরুতে পেরুতে বলল হিয়ন, আপনার যে বোধ শক্তি আছে আগে জানতাম না তো। লজ্জার মাত্রা কিরকম ছিল? আরে এটা তো ব্যাপারই না, আমার বিয়ে করা বউ আমি করে নিতেই পারি। প্রিহুলা কিছু বলল না, তবে জব্দ হয়েছে বেশ। আসলে এই মুহূর্তে ঠিক কিরূপ প্রতিক্রিয়া জানাবে মস্তিষ্ক সংকেত দিচ্ছে না। তাহলে কি সত্যিই বোধশক্তি হারিয়ে ফেলল সে? হিয়নের আসার খবরটুকু পেয়েছে জহির। রাগ ক্রোধ সীমা অতিক্রম করছে তার। শিকারী হাত থেকে এভাবে ফসকে যাবে ভাবতে পারেনি। হঠাৎ হিয়নের আগমন ভাবনাই ফেলে দিল তাকে। তার মধ্যে আনিস তাগাদা দিচ্ছে তার সমস্ত টাকা ফিরিয়ে না দিলে জহিরের মুখোশ উন্মোচন করবে সে। নানান চিন্তা মস্তিষ্ক ঠেসে আছে জহিরের। রাশিদা মধ্যাহ্নভোজের এলাহি আয়োজন করেছে। তাকে যেন আজ একটু বেশি খুশি লাগছে। হিয়নের পাশে প্রিহুলা বসে খাওয়াই মনোযোগী। দৃশ্যটা রাগ ক্রমেই বাড়িয়ে দিচ্ছে জহিরের। হিয়ন এক পলক উঠোনের দিকে তাকিয়ে কাকার উদ্দেশ্যে বলল, মনে হচ্ছে কাকা খুব গভীর কোনো চিন্তায় আছেন। সবাই খেতে বসেছে, আপনিও আসুন না, পরে না হয় ঠান্ডা মাথায় সবকিছু ভাববেন। ছেলের পরিস্থিতি বোধহয় জমেলা খাতুন বুঝতে পেরেছেন। কথার প্রসঙ্গ পাল্টে হিয়নকে বললেন তিনি, আমার নাতি যে এত বউ পাগল হইব আগে তো বুঝি নাই। একটা দিন বউ ছাড়া থাকতে পারলি না দাদা ভাই, একেবারে ভোর সকালে হাজির। হিয়ন এক পলক রাশিদার পানে তাকিয়ে বলল, আমি তো কাকিমাকে জানিয়েছি, তোমার তো ফোন নেই, আর কাকা সবসময় বাড়িতে থাকে না, তাই কাকিমাকে জানিয়ে এসেছি। জহির হাসি মুখে বলল, হ্যাঁ ভালো করছোস, তুই আসোস কত খুশি হয়েছি জানোস। তোদের তো সময়ই থাকে না গ্রামের বাড়ি আসার। এইভাবে মাঝে মধ্যে হুটহাট আইসা অবাক কইরা দিবি, খুব খুশি হব। খাওয়া শেষ হতেই উঠে দাঁড়ায় হিয়ন। কাকার প্রতি উত্তরে কেবল তপ্তশ্বাস ফেলে। ভেতরের ঘরে চলে গেল। কে নিখুঁত তার অভিনয়। কাকিমার কথায় নিশ্চুপ রয়েছে হিয়ন। জহিরের পরিকল্পিত কথা সবটাই রাশিদার থেকে শুনেছে। লোভ মানুষকে পশুর চেয়েও অধম বানিয়ে দেয়। এর পরিণাম যে কত ভয়াবহ হতো সেটা বোধহয় জহির আন্দাজ করতে পারেনি। আজ প্রিহুলার মন্দ কিছু হয়ে গেলে পুরো গ্রাম যে তাদেরই ছিছি করত। মেয়েটার সঙ্গে যে এখন হিয়নের নামটাও জড়িত। লোকে আঙ্গুল তুললে প্রথমেই বলতো, ব্যাপারীর নাতির বউ কলঙ্কিনী। লোকে তো অপমান অপদস্থ করার আরও সুযোগ পেত। হিতে বিপরীত হতো পরিস্থিতি। এখানে থাকাটা সমীচীন মনে হচ্ছে না হিয়নের। একদিনে দুইবার এতটা পথ ড্রাইভ করা সম্ভব নয়। কাল রাত থেকে চিন্তা অস্থিরতায় এক বিন্দুও ঘুম হয়নি হিয়নের। মধ্যরাত্রিতেই যে ছুটে এসেছে সে। এই মুহূর্তে ঘুম আর বিশ্রামের প্রয়োজন, কিন্তু বিপত্তি এই অবুঝ মেয়েটির জন্য। হিয়ন ঘুমে থাকলে আবারও কোথায় ছুটে চলে যায় আর অঘটন ঘটায় কে জানে। যা করার তাকেই করতে হবে। সমস্ত ভাবনা রেখে জোরালো কণ্ঠে প্রিহুলাকে ডাকলো হিয়ন। রাশিদার সঙ্গে গল্পে মেতেছিল প্রিহুলা। হিয়নের ডাক আসতেই তড়িঘড়ি করে ভিতরের রুমে ছুটে আসলো। খাটের কোনায় নিশ্চুপ বসে আছে হিয়ন। ব্যস্ত স্বরে শুধালো প্রিহুলা, কি হয়েছে জামাই, কিছু লাগবো? গম্ভীর কণ্ঠে আদেশের সুরে বলল হিয়ন। দরজা আটকে দিয়ে আমার কাছে এসো তো। হিয়নের কথা বুঝতে পারল না প্রিহুলা। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল, কি বললেন? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠে গিয়ে কাঠের দরজাখানা লাগিয়ে দিল হিয়ন। হতভম্বের মতো হিয়নের কাণ্ড দেখছে প্রিহুলা। কি চাইছে এই রোষপরবশ লোকটা? কিছুই যে মস্তিষ্কে ঠাওর হচ্ছে না। পুনরায় খাটে এসে আয়েশ করে বসে বলল হিয়ন, আমি এখন ভাত ঘুমে যাব। খাটে কোনো কোলবালিশ নেই, আবার কোলবালিশ ছাড়া ঘুম হয় না।
আর ঘুমে ব্যাঘাত ঘটলে খুবই বিরক্ত হই আমি। বাকি আর কিছু বলতে চাচ্ছি না, দ্রুত এখানে এসো। হিয়নের কথা শুনে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রিহুলা। ডাক্তার আবার এ কোন নতুন রোগে আক্রান্ত হলো? ওর তল্পকালে পা দুটি যেন মাটির সঙ্গে গেড়ে দিল কেউ। নড়তে পারল না প্রিহুলা, কেবল হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি অনুভব করল। প্রিহুলাকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখে কপালে রাগের সূক্ষ্ম ভাঁজ পড়ল হিয়নের। ভীষণ অস্বস্তি নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে প্রিহুলা। রুষ্ট পুরুষের হাবভাব ছোট্ট মস্তিষ্কে ঠাওর হলো না। ভেবেছিল হিয়ন ঘুমাবার পর বাড়ি থেকে ঘুরে আসবে একবার, কিন্তু লোকটার এই উদ্ভট আবদারটুকু পূরণ করতে গেলে যে বাড়ি যাওয়া আর হবে না। প্রচণ্ড ছটফটে হয়ে আছে মন। এতক্ষণ যাবৎ তো একটুখানি ফাঁক ফোকর খুঁজছিল কখন সময় বুঝে বেরিয়ে যাওয়া যাবে। আমার কথা কি ঠিকঠাক কানে পৌঁছায়নি? আচমকা গম্ভীর ভরাট স্বরে কিঞ্চিত কেঁপে উঠল প্রিহুলা। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটে ধীর পায়ে এগিয়ে আসলো। আমতা আমতা করে কোনো রকম বলল, আপনি ঘুমান না, আমি তো এইখানেই আছি। জলজ্যান্ত মানুষ তো স্থির বালিশ সইতে পারে না, নড়চড় করলে উল্টা ঘুমের সমস্যা হইব। কিয়ৎক্ষণ ভাবনায় পড়ল হিয়ন, সন্দিহান দৃষ্টি ফেলে বলল, তোমাকে আমি এইটুকুও ভরসা করি না। ঘুমাবার পর কোথায় চলে যাবা তার ঠিক নেই। নিশ্চিন্তে একটু ঘুমাতে দাও আমায়। কথা দিচ্ছি সন্ধ্যায় তোমার বাড়ি থেকে ঘুরিয়ে আনবো। হিয়নের কাকুতি মিশ্রিত স্বর শুনে মায়া হলো প্রিহুলার। তবে হিয়নের দুশ্চিন্তাটুকু দেখে মনে এক অজানা ভালো লাগা ছুঁয়ে দিচ্ছে। স্ত্রীর স্বীকৃতি না দিলেও বউকে নিয়ে তার চিন্তা ঠিকই আছে। এই জন্যেই এমন আজগুবি সব আবদার করে বসে আছে। চট করেই কথার প্রসঙ্গে পাল্টে দিয়ে ফেলল প্রিহুলা, আপনার মোবাইলে গেমস আছে? আমি রুমে বসে চুপচাপ গেমস খেলবো, আপনি নিশ্চিন্তে ঘুমান। কথাটুকু বলেই এক ছুটে এগিয়ে এসে হিয়নের বাহু ছুঁয়ে বলল প্রিহুলা, এই যে আপনার গা ছুঁয়া বললাম, আমি কোথাও যাব না। আনিস ভাই যদি রাস্তায় থাকে ভাবলেই তো ভয় করে। আপনারে ছাড়া এক পাও বাহির হইব না। চোখ ছোট ছোট করে তাকিয়ে কিশোরীর কথা বোঝার চেষ্টা করলো হিয়ন। মেয়েটা যে অত্যাধিক ভয় পেয়েছে বোঝা যাচ্ছে। ভুলেও বের হবে না নিশ্চয়ই। অবশ্য প্রিহুলাকে বালিশ বানিয়ে ঘুমালে কতটুকু ঠিকঠাক ঘুম হতো কে জানে। সূক্ষ্ম এক অস্বস্তি বোধ হচ্ছিল কেবল। ঘুমের ব্যাঘাত তো অবশ্যই ঘটতো। যত সহজে কথাটুকু বলেছিল হিয়ন তা বাস্তবায়ন করতে হিমশিম খেতে হতো অনেক। আপাতত ঘুমে চোখ লেগে আসতে চাইছে। এই মুহূর্তে অতিরিক্ত কিছু ভাবতে পারছে না সে, বরং পুচকে মেয়ের কথা শুনে নেওয়াই সমীচীন মনে হচ্ছে। বিছানার পাশ থেকে হাতড়ে মোবাইল নিল হিয়ন। গেম বের করে প্রিহুলার হাতে ধরিয়ে দিয়ে খাটের এক কোণে শুয়ে হাই তুলে বলল, এক পাও নড়বে না এই ঘর থেকে। যদি কথার খেলাপ হয়েছে না, তখন ভয়ানক শাস্তি পেতে হবে, যা তোমার কল্পনার থেকেও সহস্র মাইল দূরত্বে। বাধ্য মেয়ের মতো মাথা কাত করে সাই জানালো প্রিহুলা, যার অর্থ দুনিয়া উল্টে গেলেও হিয়নকে ছাড়া বের হবে না সে। পরক্ষণে মনোযোগ নিবেশ করলো গেমস খেলায়। কিছু সময় পার হতেই গভীর সুপ্তিতে ডুবলো হিয়ন। তপ্তশ্বাস ফেলে জানালা গলিয়ে বাহিরে দৃষ্টি নিক্ষেপ করলো প্রিহুলা। অসংলগ্ন জীবনটা নিয়ে এইটুকু বয়সেই হাঁপিয়ে উঠেছে সে। ডাক্তারের সঙ্গে বিয়ে হয়ে পরিস্থিতি যে বেহাল দশায় চলে গেল। বাবার চিন্তায় অস্থির মন স্থির হচ্ছে না। সকালে ফেরার সময় মাকে জিজ্ঞাসাও করা হয়নি এই ব্যাপারে। রাত থেকে বাবার খোঁজ নেই। আনিসের নতুন চাল কিনা কে জানে। সে সময় তো মাকেও তেমন বিচলিত মনে হয়নি। তবুও চিন্তায় মনটা অস্থির হয়ে আছে। ভেবেছিল হিয়নের চোখ ফাঁকি দিয়ে কোনো একটা সময় বেরিয়ে যাবে সে। বাড়ির পিছনের রাস্তা দিয়ে দ্রুত আর অনায়াসেই চলে যাওয়া যেত, কিন্তু হিয়ন কেউ যে কথা দিয়েছে রুম থেকে বের হবে না প্রিহুলা। সব সমস্যা কাটার মতো গলার মাঝ বরাবর বিধে আছে যেন। পরিস্থিতি কেমন তালগোল পাকিয়ে গেল। বাবা মাকে ছেড়ে কি করে শহরে বাড়ি দেবে প্রিহুলা? আনিস তো প্রতিশোধ নেওয়ার জন্যে ওত পেতে থাকবে। ডাক্তার তো শূন্য হাতে কিছুতেই ফিরবে না। ভাবনার মাঝেই চোখ দুটি ঝাপসা হলো প্রিহুলার। দৃষ্টি
দৃষ্টি ঘুরিয়ে ঘুমন্ত পুরুষের পানে চাইল। ঘোলাটে দৃষ্টিতে ফুটে উঠল এক মায়াবী মুখাবয়ব। নিদ্রারত অবস্থায় সকল মানুষকেই বুঝি নিষ্কলুষ লাগে। কেন অনাকাঙ্ক্ষিতভাবে এই রোগটি জড়িয়ে গেল জীবনের সঙ্গে? আনিসের সাথে বিয়ে হলে আজকে বাবার এই পরিণতি হতো না নিশ্চয়ই, হয়ে যেত নরক জানকী। তবুও ভিটে মাটিটুকু রক্ষা হতো। ডাক্তারের সঙ্গে বিয়ে হয়েও বা ফায়দা হলো কি?